আসসালামু আলাইকুম। ইসলামিক যুক্তি অনুসারে আচ্ছা এটা তো আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার একটা আস্কিং ছিল, সেটা হচ্ছে আমাদের প্রফেটের কথা যেটা বলা হয় আর কি, যে উনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, চাঁদের যে হুম। দাগটা আছে। আমি এইটার আসলে সংক্ষেপে যদি একটু বলতেন, মানে এটার ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, আচ্ছা, এটার এটার এক্সপ্লেনেশনটা ব্যাপারটা কি? হচ্ছে পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্রেই এই ধরনের নানা ধরনের দাগ, নানা ধরনের ভাঙাচোরা, নানা ধরনের ছোট ছোট পাহাড়, ছোট ছোট উপত্যকা, নানা ধরনের গর্ত, এই অনেক কিছু আছে। হ্যাঁ, পৃথিবীর সমস্ত গ্রহ জি, উপগ্রহতেই এই জিনিসগুলো আছে। যেটা আমরা গুগলের ভিডিও দেখি, রিসেন্ট যে ভিডিওস গুলো আমরা মাঝে মধ্যে পাই নাসার হ্যাঁ রোবটের মাধ্যমে, যেটা পাই হ্যাঁ রোবটিক গুলো থেকে। হ্যাঁ ইভেন চাঁদেও আছে, অ্যাবলে ট্যাবলে অনেক জায়গায়। চাঁদে আছে, পৃথিবীর সমস্ত ইসেই আছে। কিন্তু এই যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে নাসার যে ছবিটা দেখানো হয়, সেই যে দাগটা কি পুরা চাঁদকে কেন্দ্র করে আছে, নাকি শুধুমাত্র একটা সামান্য জায়গার ছবি? এটা এটা কিন্তু মানে ক্রপ করে, ছবিটাকে ক্রপ করে দেওয়া হয়, সব ক্রপ করে পোস্ট করা হয়। এটার কিন্তু মানে খুব বেশি দূর যে সেটা না। যদি সেটা এমন হতো যে পুরা চাঁদটাকে কেন্দ্র মানে প্রদক্ষিণ করে যে যদি দাগটা দেখা যেত, যে পুরা চাঁদের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই দাগটা আছে, তাহলে সেটা নিয়ে একটা আলোচনা হতে পারতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নাসার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানীকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়টা। আমি আপনাকে একটু বের করে দেখাচ্ছি। জি। আচ্ছা, আচ্ছা, এটা এই জিনিসটা আপনি নাস্তিক.কমে পাবেন। চন্দ্র দ্বিখণ্ডন বিষয়ে নাসার একজন শীর্ষ বিজ্ঞানীকে জিজ্ঞেস করা হয়েছিল। নাসার এই শীর্ষ বিজ্ঞানী ওই কথাটা শুনে একটু মৃদু হেসে বলেছিলেন যে আমরা এই ধরনের কোনো ঘটনার সত্যতা কখনোই পাই নাই, এবং আপনারা শুধুমাত্র সেই তথ্যগুলাই বৈজ্ঞানিক তথ্য বলে মানবেন যে এই তথ্যগুলো হচ্ছে পিয়ার রিভিউড জার্নাল পেপারে ছাপা হবে। এছাড়া বাদ বাকি যে কোনো ধরনের তথ্য, যে কোনো ধরনের নিউজ, সেগুলা বৈজ্ঞানিক তথ্য বলে গণ্য হবে না, আমাদের কাছে বৈজ্ঞানিক তথ্য বলে গণ্য না। উনি পরিষ্কারভাবে এটার উত্তরে, এই যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা এটার উত্তরে এই কথাটা বলেছিলেন। আপনি যদি একটু অনুগ্রহ করে এই জিনিসটা নাস্তিক.কমে দেখেন, মুসলমানদের মধ্যে জি। প্রচলিত আহ, মুস- আহ, এই যে দুইটা লেখা আছে এই বিষয়ে। একটা লেখার নাম হচ্ছে তথাকথিত চন্দ্র দ্বিখণ্ডনের তথাকথিত ফটোগ্রাফিক প্রমাণ এবং মুসলিমদের জালিয়াতি, এইটা একটা লেখা আছে। আর একটা লেখা আছে মুসলমানদের মধ্যে প্রচলিত কিছু আহ, উম, আহ, কি জানো আমি লিখেছিলাম এটা, অন্য লেখাটা আমি লিখেছিলাম, এখন আমার মনে পড়ছে না। মুসলমানদের মধ্যে প্রচলিত কিছু মিথ্যাচার, এই সম্ভবত এটা নাম। এই লেখা দুইটার মধ্যেই আমি এই জিনিসগুলো উল্লেখ করেছি। এই লেখা দুইটার মধ্যে এই রেফারেন্স গুলো দেওয়া আছে, কোন জায়গায় নাসার সেই বিজ্ঞানী এই কথাগুলো বলেছেন, সেই জিনিসগুলো বলা আছে। আপনি একটু দেখেন এটা, আপনি পাবেন নাস্তিক.কমে। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন আছে। আমি কি আলোচনা হ্যাঁ ই করবো, হ্যাঁ হ্যাঁ বলেন। শর্টেন করবো কোনটা? না না বলেন। আচ্ছা, আমার কাছে আজকে ছিল অনেকদিন থেকে আর কি, যার সাথে আপনাকে এই আমার এই কনফিউশন গুলো ক্লারিফাই করে নিচ্ছি আর কি। আরেকটা হচ্ছে, প্রফেটকে যদি আমরা দেখি মানডেনলি, তো উনি অশিক্ষিত একজন মানুষ ছিলেন, হি হ্যাড নো একাডেমিক এডুকেশন, তাই না? ওনার তো কোনো একাডেমিক এডুকেশন ছিল না, কিছুই ছিল না। তাহলে আমার একটা মাঝে মধ্যে মানে আমার কনফিউশন করে পড়ে যে উনি কোরআনে যেমন ধরেন টুকটাক যেটাই বলেছে, গ্রহ নক্ষত্র সম্পর্কে অথবা তাপ সম্পর্কে, পানিচক্র সম্পর্কে, আমাদের যে অ্যাব্ডোমিনালের যে জন্ম প্রক্রিয়া সম্পর্কে, নানান ভাবে এরকম যেটাই টুকটাক যা আছে, ওনার মতো একটা মানে ঠিক এত অশিক্ষিত একটা মানুষের পক্ষে একটু ভাই আর কি, মানে উনি তো মান্ডেনলি একদমই অশিক্ষিত ছিল, তো ওনার মানুষের পক্ষে এই ধরনের ওয়ার্ড, এই ধরনের চিন্তাগুলি কিভাবে আসলো? নাকি এগুলো উনি যেটা মানে আপনারা সাধারণত বলে থাকেন, বা আমরা অন্য সোর্স থেকেও শুনি আর কি, ইসলামিক সোর্স গুলো থেকে, যেগুলো হচ্ছে যে অন্য জায়গা থেকে কালেক্ট করা, একদমই কি পুরোটা কালেক্ট করা, মানে পুরোটা তো একদম কালেক্ট করলে কি এটা সম্ভব ছিল নাকি? মানে কিভাবে আসলে ব্যাপারটা কি, রিয়েলিটিটা কি ছিল, অ্যাকচুয়ালিটা কি? আচ্ছা, রিয়েলিটি হচ্ছে এটাই যে তাকে যে মানে ইসলামিক সোর্স থেকে যে জিনিসগুলো জানা যায়, বা আমরা মোল্লাদের থেকে, হুজুরদের থেকে যে জিনিসটা প্রতিনিয়ত শুনি, বারবার বারবার ওনারা খুব বহুল ভাবে প্রচার করে থাকেন যে উনি হচ্ছেন অশিক্ষিত ছিলেন, উনি অশিক্ষিত ছিলেন, উনি কিচ্ছু জানতেন না, উনি অশিক্ষিত, ওনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। এই কথাগুলো ওনারা বারবার বারবার বলতে থাকেন। কিন্তু তাদের কাছে আমি জানতে চাই যে ওই সময় কার কার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল, বা কে কে ওইখানে ওই সময় ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা করেছে বা স্কুলে গিয়ে পড়ালেখা করেছে? এটা কি ভাই আপনি আমাকে বলতে পারবেন যে ওই সময় কোন ব্যক্তি ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা করেছেন, নাকি কোন কোন স্কুলে গিয়ে পড়ালেখা করেছেন? এটা আমরা জানতে চাই ওই সময়। না, ইউনিভার্সিটি কোনো এক্সিস্টেন্স ছিল তখন বোধহয় ফোরটিন হ্যাঁ, হান্ড্রেড ছিল না, ওই ছিল সময় কি আমি আরবে জানি আরবে আরবে না। সেই সময় কোনো ইউনিভার্সিটি ছিল না। হ্যাঁ, বা মানে মানে কোনো স্কুল ছিল না, স্কুল সিস্টেমটাই ছিল না সেই সময়। মানে পড়ালেখার মাধ্যমটাই ছিল হচ্ছে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আপনি। কন্টেক্চুয়ালি একটা প্রশ্ন আমার মনে আসছে আপনার এই কথা শোনার, যেহেতু কোনো একাডেমিক শিক্ষা ছিল না, যেটা মানুষ মোল্লারা যেটা বলতেছে, হুজুররা বলে যে মানে কোনোভাবেই এমন ভাবে যে বলে, একাডেমিক এমন ভাবে এডুকেশন ছিল বলে না। যে চারিদিকে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়, কিন্তু উনি খালি বিশ্ববিদ্যালয় যান নাই, সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, উনি খালি যান নাই। মানে এটার মানে, এই কথার মানে কি? আমি তো জানি, এই কথার মানে বুঝি না। আচ্ছা, না গিয়ে হচ্ছে যে অনেক জ্ঞান আছে আর কি, ঐশ্বরিক বা হ্যাঁ, মানে সুপার ন্যাচারাল জ্ঞান পেয়েছে, এটাই বুঝতে চাই আর কি। যাই হোক, এটা এখানে এটা এই এটা প্রমাণের প্রসঙ্গ জন্য থেকে আমরা একটা এই প্রশ্ন কথাটা মাথায় বলেন। বলে যে ওই সময় অন্ধকারের খুব যুগ ছিল, তখন আইয়ামে জাহেলিয়াত যেটাকে বলে এরকম ছিল। বাট আমি তাহলে তো এটার সাথে আরেকটা জিনিস কন্ট্রাডিক্টরি পেলাম, যে উনি প্রথমে যাকে বিয়ে করেছিলেন, 40 বছর না কত বছর বয়স ছিল আর হ্যাঁ, কি, খাদিজা, হ্যাঁ, ভদ্রমহিলার। ভদ্রমহিলা, হ্যাঁ। হ্যাঁ, তো উনি সেই সময় হুজুরদের বগরম থেকে আমি যেটা শুনি যে উনি ঘুরে ঘুরে ব্যবসা করতেন বিভিন্ন জায়গায়, সিরিয়া টিরিয়ায় গিয়ে। হুম তাহলে হুম ওই ওরকম অন্ধকার একটা যুগে ওইরকম একটা লেডি ওয়ার্ল্ড ঘুরে ব্যবসা করতে বলা যায়, মানে এক দেশ হুম থেকে হুম। আরেক দেশে গিয়ে ব্যবসা করতেন, তার মানে হাউ মানে হাউ অ্যাডভান্স দ্য সোসাইটি ওয়াজ, এবং এবং আপনি মহিলারাই বা কতটা অগ্রসর ছিল, একটা এবং অন্ধকারের যুগ ছিল না?
এবং আপনি আরো বিষয় কিন্তু আরো না। পরে দেখেন, আরো পরে দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগের যে কথা বলা হয় সে সময় কিন্তু সাহিত্যে আরব অঞ্চল মক্কা এবং ওই অঞ্চলটা অত্যন্ত প্রভাবশালী ছিল। অত্যন্ত চমৎকার চমৎকার সাহিত্য লেখা হয়েছিল সেই সময়। ইমরুল কায়েসের মতো কবি ছিলেন সেই সময়। ইমরুল কায়েস কিন্তু অত্যন্ত বড় বড় মাপের কবি ছিলেন সেই সময়। তারপরে হজরত মোহাম্মদের সাথে খাদিজার যে বিয়ে দিয়েছেন ওনার নাম হচ্ছে ওয়ারাকা বিন নওফেল। উনি অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন সেই অঞ্চলে। উনি বাইবেলের কিছু অংশের অনুবাদ করেছিলেন আরবি ভাষায়। তারপরে মানে সালমান ফার্সি ছিলেন। সালমান ফার্সি ছিলেন আরেকজন জ্ঞানী ব্যক্তি। এরকম আরো অনেকজন জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী মানুষ সেই সময় হজরত মোহাম্মদের আশেপাশে ছিলেন। এবং মানে এই এবং আরো মজার মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো যে কত ভুল জানি সেইটার আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। যে আমরা কিন্তু সবসময় পড়ি যে হেরা পর্বতের গুহায় হজরত মোহাম্মদ গিয়ে গিয়ে ধ্যান করতেন। এই জিনিসটা আমরা পড়ি না সবসময়? আপনিও তো নিশ্চয়ই জি। শুনেছেন বা পড়েছেন। হ্যাঁ, সত্যি। এটা আম- অনেক শুনেছি আমরা। আমরা কিন্তু এই জিনিসটা জানি না যে হেরা পর্বতের গুহায় কিন্তু উনি একা যেতেন না। হযরত আবু বকরও কিন্তু না, এটা হেরা জানি না। পর্বতের গুহায় ওনার সাথে যেতেন। আমি একটা হাদিসের রেফারেন্সটা পরে এক সময় দিয়ে দিব। হাদিসের রেফারেন্সটা এই মুহূর্তে আমি দিতে পারছি না আচ্ছা। কিন্তু আবু বকরকে তিনি একটা প্রশংসা করার জন্য বলেছিলেন যে তুমিও তো সেই ব্যক্তি যে ব্যক্তি আমার সাথে হেরা পর্বতের গুহায় যেত। হুম। মানে আচ্ছা। আহ, একটু চিন্তা আচ্ছা। করে দেখেন তিনি যে আমরা যে যেই জিনিসগুলো জানি সেগুলো যে কত ভুল ভাল জানি। এই যে একদম সহি হাদিস থেকে কিন্তু আমি পরে এই হাদিসের রেফারেন্সটা আমি পরে দিয়ে দিব এক সময়। কিন্তু এই হাদিস থেকে কিন্তু বোঝা যায় যে উনি একা একা হেরা পর্বতের গুহায় যেতেন না, বা ওনার সাথে মানুষজন থাকতো। তাহলে হেরা হুম, পর্বতের গুহায় গিয়ে ওনারা কি হুম, করতেন? হুম। এটা একটা participation ছিল, এর মধ্যে একটা জয়েন্ট এফোর্ট ছিল, এটা কোনো মানে সলো এফোর্ট ছিল না। হ্যাঁ, তাহলে আপনি আপনি একটু চিন্তা করে দেখেন তারা তারা কি করতো এখানে গিয়ে। নিশ্চয়ই মানে গাজা টানতো না নিশ্চয়ই, কেন মানে আলাপ আলোচনাই করতেন ওনারা। কোনো একটা প্রসেসিং। হ্যাঁ। জি। এবং এবং আরেকটা জিনিস ভাই, মানে যেই কথাটা আমি আবার টু দ্যাট পয়েন্ট, যে মানে ধরেন আমরা যেটা বুঝলাম যে ওখানে একটা প্রসেসিং সে করছে, বা বড় কবি টবি সবাই অনেক পাশে ছিল, অনেক জ্ঞানী, অনেক ওয়াইজ ওনার সারাউন্ডিং, মানে সারাউন্ডেড ছিলেন উনি অনেক ওয়াইজ করতে। কিন্তু আলটিমেটলি কোরআনের যে বিষয়গুলো উনি সাজিয়েছেন, এবং কোরআনে আমরা যদি মোটামুটি সেটা রাইটলি বা রংলি সেটা আমি যাচ্ছি না, মানে সকল জিনিসের একটা মোরাললেস ছোটখাটো বেশি আলোচনা কিন্তু কোরআনের মধ্যে আছে। তাহলে একটা মানে উনি যেটা আমরা জানি যে ওই সময় যেহেতু ইউনিভার্সিটি ছিলই না, আমি ওনাকে অস্বীকৃতই ধরে নিলাম প্রফেটকে। এই অশিক্ষিত মানুষটার পক্ষে এরকম সবকিছু, সেটা রাইটলি রংলি আমি আবার রিপিট যে সেদিকে আমি যাচ্ছি না, কিন্তু সবকিছুর যদি একটা সমন্বয় একটা জায়গায় নিয়ে আসা, এইটা কিভাবে সম্ভব ছিল? এটাকে এখানে আসলে কোনো সুপার ন্যাচারালিটি কিছু আছে নাকি না, আপনি আসলে কি এটাই মানে যেটা আমরা যে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি একদম ইসলাম, আপনি যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা থেকে একদম বের হয়ে একদম সবকিছু ভুলে গিয়ে জি। আপনি কোরআনটা একটা গ্রন্থ হিসেবে পড়েন। হুম, এবং শুরু থেকে পড়েন। এবং শুরু হুম, থেকে পড়ে আমাকে বলেন যে হুম, এটা কি কোনো মানে আপনি কোনো সেন্স মেক করতে পারবেন কোন সূরার পরে কোন সূরা, তারপরে কোন সূরা, মানে এটার আগের কি পরের কি, আপনি কোনো সেন্স মেক করতে পারবেন মানে কোরআন থেকে? আপনি যদি একেবারে মানে ইসলাম থেকে বের হয়ে গিয়ে সমস্ত মেমোরি মাথা থেকে বের করে দিয়ে আপনি কোরআনটাকে একটা গ্রন্থ হিসেবে যদি পড়েন, আপনি কি কোনো সেন্স পাবেন এই মানে সূরার যে মানে এক কোনটার পর সিরিয়াল নাম্বার গুলা, কোনটার পরে কোনটা আছে, বা আয়াতের পর কোন আয়াতের পর কোন আয়াত আছে, এটা ভাই মজার। কোডিফিকেশনের কথাগুলো বলছি, যত হ্যাঁ, আপনি আপনি অর্ডারলি পড়লেই না, বুঝতে বা পারবেন। এটা আসলে আপনি পড়লেই বুঝতে পারবেন যে এটা কোনো সেন্স মেক করতেছে না, কোনটার পরে কি কেমনে কি একই কথা বারবার রিপিটেশন, বারবার আল্লাহ একই জিনিস বারবার বলে যাচ্ছে। এই জিনিসগুলো তো আপনি আপনি পড়লে বুঝতে পারবেন তো। এবং মানে তাহলে আপনি মানে এটা তো কোরআনটা তো যেটা নাজিল হয়েছে তারা বলে যে 23 বছর ধরে তো মানে নাজিল হয়েছে সেটা বলে তারা। এখন বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে এক একটা সূরা এসে পট করে নাজিল হয়েছে। হ্যাঁ। এখন কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোরআনটা তো হুম, সেই অনুসারে নাজিলের ক্রম অনুসারে তো কোরআনটাকে সাজানো হয়নি। কোরআনটাকে পুরাটা এদিক সেদিক করে কি কি মানে কোনটার সাথে কোনটা ঢুকাইছে, কোনটার সাথে কোনটা ইয়া করছে, সেগুলো কোডিফিকেশন কোনো নিয়ে আমার কাগজ। অনেক কোশ্চেন আছে, আমার অনেক কোশ্চেন আছে যে কোডিফিকেশনটা তো অনেক পরে হয়েছিল, ইভেন প্রফেটের অনেক মৃত্যুর অনেক পরে হয়েছে, ওই যে হ্যাঁ, ওসমানের লাস্ট আমলে যে হয়েছে। খলিফা ছিলেন সম্ভবত উনি করতেন। ওসমানের আমলে হ্যাঁ, হয়েছে। ওসমানের আমলে হয়েছে। হুম। তো প্রফেট কেন এটা কোডিফিকেশন করে গেলেন, এটা একটা বিগ কোশ্চেন। কারণ উনি তো অনেক কিছু নিশ্চয়ই, যদি উনি সুপার ন্যাচারাল কেউ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই উনি অনেক ভবিষ্যৎ জানেন। অবশ্যই জানেন, উনি যেহেতু পরবর্তী পরবর্তী মানে পরজীবনকে লাইফ আফটার ডেথ করে ডিসক্রাইব করতে পেরেছেন, তাহলে ওনার মৃত্যুর পরে যে এটার কোডিফিকেশনের একটা এসেনশিয়ালিটি আসবে কোরআনের, এটা ওনার তো অবশ্যই জানার কথা, তাই না? তো এই সেটা বিষয়ে উনি উনি এই বিষয়ে কোডিফিকেশন করেন নাই। ইসলামিস্টরা বলেন, এই বিষয়ে ইসলামিস্টরা বলেন যে আল্লাহর জি। ইচ্ছাতেই ওসমান এইভাবে কম্পাইল করেছে কোরআনটাকে। ও তাহলে কি আল্লাহ অনেক পরে এটার প্রয়োজনীয়তা অনুভব করছে, বিষয় এরকম কিছু? কি জানি ভাই, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু ইসলামিস্টগণ এটার একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেন যে এই মানে আল্লাহর ইচ্ছাতেই এটা হয়েছে। আচ্ছা, না, বুঝতে পেরেছি। আরেকটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। সেটা হচ্ছে যে প্রফেট প্রফেটের বাবার অ্যাকচুয়ালি কি হবে? উনি তো উনি তো আর ইসলাম ধর্ম গ্রহণ করে যাননি, উনি কিন্তু ওনার জাহান্নামী। আম্মাও তো ইসলাম ধর্ম গ্রহণ করে হজরত দিয়েছেন। মোহাম্মদের পরিষ্কার হাদিস আছে ওনারা জাহান্নামী। আচ্ছা, তাহলে তো আয়েশা যে, আমি তো একটা কোরআনিক বোধহয় ভার্স আছে আমার যতটুকু আমি সোফার আই ক্যান রিমেম্বার, যে ওনার প্রফেটের স্ত্রীরা হচ্ছে যে ওনার মৃত্যুর পরে পর্দার মধ্যে থাকবেন। তো আয়েশা তো ওনার মৃত্যুর পরে হচ্ছে মক্কায় না মদিনাতে কোথায় যেন টিচিং, মানে শিক্ষকতা করেছেন, ইভেন যুদ্ধে হ্যাঁ, হ্যাঁ, অংশগ্রহণ করেছেন। তাহলে হ্যাঁ। হোয়াট অ্যাবাউট আয়েশা? আয়েশার ক্ষেত্রে কি হবে? আহ, মানে উনি যে ইয়াগুলা বলে গিয়েছিলেন সবগুলা কিন্তু পালন করা হয় নাই। আবার ওনার কয়েকজন ওয়াইফ কিন্তু আবার পরবর্তীতে বিয়ে করেছিলেন। এই জিনিসগুলো আপনি ইবনে কাসিরের এটা গ্রন্থ তো থেকে জানতাম পেয়ে না। যাবেন।
আচ্ছা। মানে এটা কিন্তু ইয়া ছিল যে না, উনি আমার যে এইগুলো নিয়ে আমারও একটা অনেক বড় কোশ্চেন আছে, কিন্তু একটা জায়গায় ক্লিয়ার হতে পারছি না আসিফ ভাই। আমি আবারও রিপিট করছি কোশ্চেনটা, যদিও একটা একবার করে ফেলছিলাম, যে উনি একটা অশিক্ষিত মানুষই ছিলেন, যেহেতু কোনো ইউনিভার্সিটি ছিলেন না। তাহলে উনি মানে এই যে ধরেন পানি চক্রের বিষয়টা, আমার পানি চক্রের বিষয়টা, বা এই যে ধরেন সৌরজগৎ টৌরজগৎ, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার বিষয়টা আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি 2000 মানে 19 শতাব্দীতে এসেও আমার ক্ষেত্রে অনেক পরে এগুলো আমার চিন্তা ভাবনায় আসছে। ইভেন আমি যখন গ্রাজুয়েশন পিরিয়ডে আসি তখন, অথচ যদিও আমি হাই স্কুলিং এগুলো আমি স্টাডি করেছি। তো উনার পক্ষে এই সকল বিষয়গুলো, সেটা রাইটলি রংলি সেদিকে আমি যাচ্ছি না, আবারও বলছি, কিন্তু উনি এই বিষয়গুলো একটা জায়গায় নিয়ে আসতে পেরেছেন। একটা জায়গায়, সেটা অগোছালো হোক বা গোছালি, অর্ডারলি হোক বা ডিসঅর্ডারলি হোক, বাট উনি নিয়ে আসতে পেরেছেন। এইটা কিভাবে সম্ভব ছিল ওনার পক্ষে? কিন্তু আমরা কি মানে 1400 মানে মহানবীর জন্মের আগে, হ্যাঁ, আমরা কি মানে কোনো কিছু জানতাম না? জি, জি। মানে আমরা একদম মানে মাত্র মানুষের ইয়া হয়েছিল, পৃথিবীতে ঠাস করে পড়েছে, কিছুই আমরা বুঝি না, কিছুই কি জানতাম না তখন না, আমরা? না, সিভিলাইজেশন যদি পড়ি তাহলে, ওয়ার্ল্ড সিভিলাইজেশন যদি পড়ি তাহলে তো তার অনেক আগে থেকে মানুষ অর্গানাইজ ছিল অনেক জায়গায়। হ্যাঁ, গ্রিস, এটা তো কিন্তু গ্রিসে তো but অনেক বড় ওনার বড় গবেষণা হয়ে গেছে সেই সময়, তো অনেক বড় বড় গবেষণা হয়ে গেছে, আপনার আর্কিমিডিস, তাহলে ওই সক্রেটিস। গবেষণাগুলি না, সেটা তো আমি জানি, তার আগেই অনেক আগে গেছে। তাহলে কি উনি কি ওইগুলি কি থেকে আইডিয়া গুলো কি নিয়ে কম্পাইল করেছেন, সেটা এমন কিছু? বিষয়টা হচ্ছে উনি যে সেই কিভাবে সময়, করলেন, আমার কোশ্চেনের প্রশ্ন তো। হচ্ছে কি উনি ট্রাভেল করতেন, উনি বাণিজ্য ট্রাভেল করতেন। বাণিজ্য ট্রাভেলে যে জিনিসটা হয় যে বিভিন্ন দেশের মানুষ উট নিয়ে, উটের উপরে মালামাল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো। এবং রাত্রেবেলাতে সরাইখানা টাইপের কিছু জায়গা ছিল, সেই সরাইখানা টাইপের জায়গাগুলোতে রাত্রেবেলা সবাই এসে মিলিত হতেন। সেই মিলিত হওয়ার জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এসে যুক্ত হতো, এবং তারা গল্প গুজব করতো একজন আরেকজনের সাথে। কারণ এই মানে এই মরুভূমির ভিতরে তো মানে আর কিছু করার নাই। রাতের বেলা বালুঝড় হচ্ছে বা কিছু একটা হচ্ছে, এটা হচ্ছে মানে বেদুইন অঞ্চলে সেটা ছিল খুব একটা নর্মাল ব্যাপার। হুম। এখন বিভিন্ন অঞ্চল থেকে যখন বিভিন্ন মানুষজন আসে এক জায়গায় মিলিত হয়, তখন তারা ধরেন চীন থেকে যে মানুষরা গিয়েছে, চীন দেশের মানুষেরা বলতো যে আমার দেশে এই জিনিসটা হয়েছে, আমার দেশের রাজার নাম হচ্ছে এটা। তখন এই যে এই বিষয়ে নিশিক্তের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারেন, নিশিক্ত লাইভের কিছু ভিডিও আছে, যে ওনারা কিভাবে তথ্যের আদান প্রদান করতেন এবং তথ্যগুলা ওনারা কেনা বেচা করতেন। সেই সময় খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল যে তথ্যের কেনা বেচা। যে যেমন ধরেন আমি ভারতে যাচ্ছি, সৌদি থেকে আমি ভারতে যাচ্ছি, এখন ভারত পর্যন্ত যেতে যেতে তো আমার অনেক জি, লম্বা একটা টাইম লেগে যাবে। এই টাইমটাতে জি। আমি যখন রওনা দিলাম, তখন ভারতে ধরেন রাজা, ভারতের একটা রাজ্যের রাজা হচ্ছে ধরেন অমুক। এখন আমি যখন গিয়ে পৌঁছাবো ততদিনে হয়তো সেখানে একটা যুদ্ধ হয়ে রাজা পাল্টায় গেছে এবং সেখানে বাণিজ্য খাতটা উল্টাপাল্টা হয়ে গেছে। আমি যেই মালটা নিয়ে জি। মানে ভারতে যাচ্ছি, সেই মালটার তখন আর হয়তো কোনো উপযোগ নাই। এখন আচ্ছা। আমি যখন যাচ্ছি ভারতের দিকে, মানে উঠে করে যাচ্ছি যাচ্ছি দিনের পর দিন যাচ্ছি, তখন আমি দেখবো যে ওই পাশ থেকে কে আসতেছে, এবং যারা আসতেছে তারা তো হুম, হুম। রাত্রেবেলা একটা জায়গায় মিলিত হয়, একটা জায়গায় গল্পগুজব করে। তখন আমি সেই যে ভারত থেকে যে ব্যক্তিটা আসতেছে বা ওই 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 অঞ্চল থেকে যে ব্যক্তিটা এইদিকে আসতেছে তার কাছে জিজ্ঞেস করবো, আচ্ছা তোমার ওই অঞ্চলের খবর কি? তখন সে আপনাকে বলবে যে আচ্ছা তাহলে তুমি আমাকে বলো যে তোমার ওই অঞ্চলের খবর কি, তাহলে আমি তোমাকে ইনফরমেশনটা দিব। তখন সে এই ইনফরমেশনটা দিত যে আমার অঞ্চলে কিন্তু একটা যুদ্ধ টুদ্ধ লেগে গেছে, এখন কিন্তু আর মানে ধরেন সোনার দাম এত বেশি নাই, এখন হচ্ছে গিয়ে অস্ত্রের দাম বেশি, এখন তুমি লোহা নিয়ে যেতে পারলে তুমি বেশি লাভ করতে পারবা, বা তুমি মশলা নিয়ে যেতে পারলে তুমি বেশি লাভ করতে পারবা। এইভাবে মানে এই অঞ্চলের পলিটিক্যাল অবস্থা কেমন, ওই অঞ্চলের পলিটিক্যাল অবস্থা কেমন, এই জিনিসগুলো ওনারা ডিসকাস করতেন। সেই ডিসকাশনের ভিতরে আরো যে জিনিসগুলো থাকতো, যে তোমার দেশে কি আসছে, নতুন কি হয়েছে, তোমার অঞ্চলে নতুন কি আবিষ্কার হয়েছে, বিজ্ঞানীরা এই বিষয়ে কি বলছে, বা তোমার অঞ্চলে কি কি জ্ঞান আসছে, এই জিনিসগুলো যখন জিজ্ঞেস করতে, এই জিনিসগুলো আর ট্রেড মূল্য ছিল। আপনি হয়তো একজনকে কিছু খাবার দিলেন, রাতের খাবারটা দিলেন বা পানি দিলেন, তাহলে সে আপনাকে সেই ইনফরমেশনটা দিতে পারে। তো যারা সেই সময় ট্রাভেল করতো, সেই ট্রাভেলাররা কিন্তু এই ইনফরমেশন গুলো আদান প্রদান করতেন, বিভিন্ন অঞ্চলের মানুষ ঘোরাঘুরি করতো, আদান প্রদান করতো। এবং হজরত মোহাম্মদ কিন্তু একজন এই জি। কাজই করতেন, ওনার জীবনের একটা বড় সময় কেটেছে হচ্ছে গিয়ে এই কাজ করে। হুম। এবং আচ্ছা। অন্য যারা এই ট্রাভেলার ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তাদের তাদের ভেতরে আপনি দেখবেন যে তারা মোটামুটি জ্ঞানী লোক ছিলেন। আর যারা ওমরের মতো যারা মার্সেনারি ছিলেন, যারা হচ্ছে যোদ্ধা মানে ভাড়াটে যোদ্ধা ছিলেন, তারা কিন্তু এত জ্ঞানী বা পণ্ডিত মানুষ ছিলেন না। আচ্ছা। আরেকটা জিনিস আছে ভাই, ওনার জীবনে যদি স্টাডি করতে যাই, আমি একটা জায়গাতে ওনাকে ওনাকে মানে ওনার অর্থনৈতিক বা তেমন কোনো লাস্ট মানে অলোভ লালসা, এটা কি মানে তেমন একটা, উনি তো হেড অফ দ্য স্টেটও ছিলেন মক্কার অনেকদিন, হ্যাঁ, ওনার পার্সোনালি কোনো উনি তো কোথাও আল্লাহ তো মানে মানে জায়গা জমি কিংবা আয়াত নামিয়েছেন এইরকম যে, আল্লাহ তো না আয়াত নামিয়েছেন যে গনিমতের মাল হচ্ছে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের 20% উনি নিতেন গনিমতের মাল থেকে সবসময়। নিয়ে কি করতেন উনি এগুলো? উনি ওনার তো এতগুলা স্ত্রী ওনার ছিল, তো কোনো মানে কোনো জায়গা ওনার জমি এতগুলা স্ত্রী এবং দাসী নেয়া বা ছিল। কোনো প্রাসাদ এরকম? ওনার তো ছিল মানে, তাহলে দাসী এতগুলা ছিল স্ত্রী, সেটা জানি। ওনার এতগুলা স্ত্রী এবং দাসী, ওনাদেরকে তিনি তাহলে কি খাওয়াতেন যদি, ওনাদের তো প্রত্যেকের আলাদা আলাদা ঘর ছিল। যেমন ও, হাফসার একটা ঘর সবার ছিল। জন্য আলাদা আলাদা হ্যাঁ, সবাই তো একসাথে থাকতো, মানে এক রুমের ভিতরে তার সবাইকে নিয়ে, মানে এটা তো খুবই ইয়া হয়ে যেত। ওনার তো আলাদা আলাদা ঘর ছিল, ওনার তো যেমন হাফসার ব্রাদারদের রুমে, মতো আনলাইক, যেমন হাফসার রুমে, হাফসার ঘরে, আনলাইক আদার কিং। হাফসার যেমন হাফসার ঘরে হচ্ছে গিয়ে মারিয়া কিপ্তিয়া সংক্রান্ত একটা মানে জটিলতার কারণে একটা সমস্যা দেখা দিয়েছিল, সেটা ছিল হাফসার ঘর। আবার মারিয়া কিপ্তিয়াকে তিনি রেখেছিলেন একটা পাহাড়ের উপরে, একটা বন আছে, বাগান আছে, সেই বাগান বাড়িতে রেখেছিলেন। বাগান বাড়িতে গিয়ে মাঝে মাঝে গিয়ে সেখানে ওনার সাথে সময় কাটাতেন।
কেন, তারা তো প্রত্যেকের আলাদা আলাদা ঘর ছিল এবং একটা জায়গা ছিল, তাহলে এটা তো মানে একেবারে হত দরিদ্র মানুষ বলে তো মনে হচ্ছে না। আর তিনি যদি এত হত দরিদ্র মানুষ হয়ে থাকতেন তাহলে তো তিনি তো ওনার এতগুলা বিয়ে করাটা উচিত হয়নি। কারণ হচ্ছে গিয়ে ওনার আল্লাহরই আয়াত আছে তো, যে তুমি যদি মানে ইয়া করতে ভরণ পোষণ দিতে না পারো তাহলে তো তার এতগুলা বিয়ে করার কোনো মানে, তিনি তো আল্লাহর আইন তো ভায়োলেট করেছেন। উনি যদি ভরণ পোষণ এতগুলা স্ত্রী দিতে না পারেন তাহলে। আর ওনার পেশাটা কি ছিল, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে উনি কি করতেন আসলে। মানে মদিনা জীবনের টোটাল সময়টা ওনার পেশা কি ছিল, উনি কি করতেন? উনি তো কিছু করতেন না, ওনার তো কোনো পেশা ছিল না। ওনার পেশা ছিল আর ডাকাতির বিফোর বিং ডাকাতির হেড অফ মাল। দ্য স্টেট অফ মক্কা, তার আগে উনি কি করতেন? হ্যাঁ। না, ওনার মানে পেশা ছিল গনিমতের মালের 20% উনি নিজে নেবেন। এটা ছিল ওনার মানে, এটা ছিল আসলে সমস্ত যারা এই ধরনের কাজ, বেদুইন যে গোত্রগুলা ছিল যারা যুদ্ধ করে অপরের মাল লুট করতো, অপরের নারী এবং শিশুদেরকে লুট করে নিয়ে যেত, দাস বানাতো, তাদের কমন ট্রেন্ডই ছিল এটা যে দলনেতাকে এত পার্সেন্ট দিতে হবে, দলনেতার ভাগ হচ্ছে এটা। এবং কোরআনে স্পষ্ট আয়াতই আছে যে আল্লাহ মদিনা মানে। থাকা অবস্থা তিনি দখলদার ছিলেন না? হুম। মদিনা থাকা অবস্থায় কি প্রফেট দলনেতা ছিলেন? তখন ছিলেন না। হ্যাঁ, মদিনা যখন ছিল। মদিনা থাকার অবস্থায় তো তিনি মানে ধীরে ধীরে তো দলনেতাতেই পরিণত হয়েছেন। খুব দ্রুতই তো আসলে দলনেতা পরিণত হয়েছেন। এবং মানে মানে মোটামুটি ডাকাত দল তৈরি করেছিলেন একটা। আচ্ছা। তাহলে আমরা একটু রিলিজিয়াস বেস থেকে বেরিয়ে একটু ফিলোসফিক্যাল বেজে বেজে দিকে যাচ্ছি আসিফ ভাই। যদি আমরা রিলিজিয়াসলি মানে এই রিলিজিয়াসনেস এর যে বেসটা, এটা যদি আমরা জিরো দেখি, তাহলে এই সৃষ্টি, এই পৃথিবী মহাবিশ্বের যে সৃষ্টি, এই মহাবিশ্বে আমরা এই একটা গ্রহে, পৃথিবীর একটা গ্রহে আমরা এখানে আছি, আমি আপনি আজকে কথা বলছি, কানেক্ট করছি, কেনই আমরা এখানে আসছি, অনেক লোক, হোয়াই ডু উই এক্সিস্ট হিয়ার, বা এরপরেই কি হবে, বা কেনই আমাদেরকে পাঠালেন, এর আগেই কেন আসলেন, বা এই মহাবিশ্বের যদি আমরাই এই গ্রহে একা মানুষই, বাকি কোনো গ্রহে আমাদের আশেপাশের কাছাকাছি কোনো গ্রহে এখন পর্যন্ত বিজ্ঞানীরা কোনো কিছু খুঁজে পান নাই, তাহলে তো পুরো মহাবিশ্বটাই একটা ওয়াস্টেজ, যে বাকি এত জায়গায় উনি কি করলেন সৃষ্টিকর্তা, মানে এটার শেষই বা কি, আহ কোথায় এবার এন্ডিং হবে, বা হলেই কি ধরনের এন্ডিং হবে, এটা কি হতে পারে? তাহলে যদি আমরা রিলিজিয়াস বেস থেকে বেরিয়ে চলে যাই, রিলিজিয়াসনেস এর বেসটা একদম এমটি, তাহলে ফিলোসফিক্যাল বেজের দিকে যদি আমরা যাই, বা সাইন্টিফিক বেজের দিকে যদি আমরা যাই, তাহলে এর এন্ডিংটাই আমরা কিভাবে এটাকে ফাইনালাইজ করতে পারি? তখন কোন গ্রাফে এটাকে আমরা ফাইনালাইজেশনের দিকে যেতে পারি? মানে মানুষের জীবনের উদ্দেশ্য কি, আপনি কি এটা বলতে চাচ্ছেন নাকি? না, এটা না, ধরেন রিলিজিয়ান তো বলতেছে যে পৃথিবী কিভাবে, রিলিজিয়ান সব রিলিজিয়ন্স গুলোর কথা আমি বলছি, কিভাবে হচ্ছে, বা আমাদের এখানে বেঁচে থাকার উদ্দেশ্য কি, তারপরে আমাদের কি হবে, তাই না? হুম। পরজীবনী আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে, বা কি আমরা করবো। তো যদি আমাদের রিলিজিয়াস এই বেসটাকে যদি আমরা জিরো হিসেবেই দেখি, বা ফেক হিসেবে আমাদের কাছে আমরা দেখি যে এটা আসলে হুম। বেজ এরকম নাই, তাহলে তো আমাদের সাইন্টিফিক বেজের দিকে যেতে হয়, অথবা ফিলোসফিক্যাল বেজ দিয়ে যেতেই আমরা চিন্তা করি না কেন এটা, তাহলে হুম। তার বেসটা কি দাঁড়াবে? যে এই আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, আমরা হাজার হাজার বছর ধরে আসছি, তারপরেই বা আমাদের কি হবে, পরজীবন আসলে আছে কিনা, বা থাকলে কি হবে, বা এন্ডিংটাই বা কিরকম হবে। এই মহাবিশ্ব এত বড়, ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্লাসিস আছে, এখানে মাত্র একটা গ্লাক্সিতে আমরা এখানে একটা গ্রহতে আমরা বসবাস করছি কিছু মানুষ, আমাদের আশেপাশে অন্তত পক্ষে কয়েক হাজার আলোক বছর, কয়েক লক্ষ আলোক বছর মধ্যে যে গ্রহগুলো আছে সেখানেও কোনো প্রাণীর অস্তিত্ব নেই। তাহলে মহাবিশ্বে যদি আর আচ্ছা। অন্য কোথাও প্রাণীর অস্তিত্ব না থেকে থাকে, তাহলে পুরো মহাবিশ্বটা একটা ওয়াস্টেজ, আমাদের সামান্য একটা জায়গায় পৃথিবী নামক গ্রহে আমরা আছি। এগুলো আচ্ছা। তাহলে কি হতে পারে? আচ্ছা, মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যারা হচ্ছে গিয়ে নিজেদেরকে গুরুত্বপূর্ণ বলে মনে করতে ভালোবাসে। এবং তারা সেই আদিমকাল থেকেই এই ধারণাটা পোষণ করে এসেছে যে এই যে চাঁদ, এই যে সূর্য, এই যে গ্রহ নক্ষত্র, এই যে মহাবিশ্ব, এই জিনিসগুলো আমার জন্য সৃষ্টি করা হয়েছে। যেমন ধরেন সে রাতের বেলা হচ্ছে গিয়ে সমুদ্রে নৌকা করে যাচ্ছে, এবং তিনি যে তারাগুলো আছে সেই তারাগুলো দেখে দিক ঠিক করতেন এবং মনে করতেন যে এই দিক দিয়ে গেলে আমি দ্রুত পৌঁছাতে পারবো। মানে তারা দিয়ে উনি মানে যারা জাহাজে চলাফেরা করতেন তারা তারা দেখি তো আসলে দিক ঠিক করতেন। এবং উনি স্বাভাবিকভাবে ধরে নিতেন যে এই তারাটা আসলে আমার দিক ঠিক করার জন্য এই তারাটাকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু উনি মনে করতেন যে মানে আমার মানে নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন, এবং তার বাসায় যাওয়াটা যেন সহজ হয় এবং তিনি যেন দিক ঠিক করে বাসা সুন্দর মতো যেতে পারেন, এই জন্য দেবতারা আগে থেকে তারা বানায় রাখছে। হ্যাঁ, আকাশে এই জায়গায় একটা তারা বানাইছে, এখানে একটা তারা বানাইছে, যেন আমি ঠিকঠাক মতো মতো এই জায়গাটা দিয়ে যেতে পারি। এখন এই জিনিসটা আমি কেন বললাম, এই জিনিসটা বললাম কারণ হচ্ছে কি মানুষের এই ইগোটা, যে এই তারাটা আমার বাসায় যাওয়ার জন্য এই তারাটাকে বানানো হয়েছে। বা ধরেন গরুকে আমরা মেরে খাই, গরুটাকে বানানো হয়েছে আমার, আমি যেন ভালো করে খেতে পারি, আমি যেন মজা পাই খেয়ে, সেই কারণে গরুটাকে বানানো হয়েছে। মানুষের যে এই ইগো, এটা হচ্ছে অত্যন্ত প্রাচীন একটা মানুষের একটা বৈশিষ্ট্য। মানুষ মনে করে যে এই যে অমুক জিনিসটা তৈরি হয়েছে, তমুক জিনিসটা তৈরি হচ্ছে, এগুলো সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আমি, আমার জন্যই এই সমস্ত বানানো হয়েছে। কিন্তু বিজ্ঞান কাজ করে হচ্ছে গিয়ে এইভাবে, বিজ্ঞান কাজ করে না, বিজ্ঞান হচ্ছে সত্য নিয়ে কাজ করে, এভিডেন্সের উপরে কাজ করে। বিজ্ঞান যেটা সত্য সেটা আপনাকে জানাবে। এখন সেটা হয়তো আপনার ইগোতে কিছুটা হার্ট করবে। আপনার যে এই ইগোটা আছে যে আপনার জন্য আসলে কিছুই সৃষ্টি করা হয়নি এই জিনিসগুলা, আপনার আপনার অস্তিত্ব অত্যন্ত তুচ্ছ একটা জিনিস। আপনি একজন মানুষ, আপনার অস্তিত্ব মহাবিশ্বের যদি আপনি পুরো মহাবিশ্বের ক্ষেত্রে চিন্তা করেন, মহাবিশ্ব এজ এ হোল চিন্তা করেন, তাহলে আপনার অস্তিত্বের কোনো মূল্য মহাবিশ্বের কাছে নাই। আপনি পৃথিবীর মানে মহাবিশ্বের অত্যন্ত ক্ষুদ্র এক চিপার, একটা সৌরজগৎ নামক একটা জায়গার, একটা সূর্য নামক একটা গ্রহের, অত্যন্ত গৌণ একটা সূর্য নামক একটা নক্ষত্রের, অত্যন্ত গৌণ একটা নক্ষত্রের, অত্যন্ত গৌণ একটা গ্রহের, অত্যন্ত গৌণ একটা দেশের, আহ অত্যন্ত গৌণ একটা প্রাণীর, একজন একটা একটা প্রাণী আর কি। এটা মহাবিশ্বে খুবই মানে তুচ্ছ এবং হাস্যকর একটা বিষয়।
হুম। এখন কিন্তু মানুষ তো এটা ভাবতে চায় না, আমিও এটা তো ভাবতে চাই না। আমি তো ভাবতে চাই যে সূর্যটাকে আমার জন্য আমি যেন এটা আমরা আহ, আমি যেন সকালবেলা ঘুম থেকে উঠতে পারি, এই জন্য, বা আমার আমার আমাকে যেন আমার স্কিনে সূর্যের আলো পড়লে আমি যেন মানে ভিটামিন ডি পাই, এই জন্য সূর্যটাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু সত্য কথাটা তো তা না। সত্য কথাটা হচ্ছে গিয়ে সূর্যটা ভিটামিন ডি দিচ্ছে দেখি আমি এই পর্যন্ত আসতে পেরেছি। মানে না হলে আমি আমার যে আগের প্রজন্ম আগেই আমি মারা যেতাম। সূর্য যদি না থাকতো তাহলে অতি অতি আচ্ছা আগের প্রজন্মেই আমি ধ্বংস হয়ে যেতাম, বা আমার জন্মই হতো না, বা আমার প্রজাতির জন্মই হতো না, বা মানব প্রজাতির জন্ম হতো না, জীব প্রজাতির জন্ম হতো না। কিন্তু সূর্যটা আছে বলেই জীব প্রজাতির জন্ম হয়েছে, জীব প্রজাতি মানে টিকে গেছে, মানুষ নামক একটা প্রজাতি টিকে গেছে, টিকে গিয়ে আমি এই পর্যন্ত এসেছি। কিন্তু আমাকে মানে আলো দেওয়ার জন্য, আমার স্কিনের ভিটামিন ডি এর জন্য সূর্যটার সৃষ্টি করা হয়েছে। এটা আমার ক্ষেত্রে মানতে একটু খারাপ লাগবে, কিন্তু আমি আবার আমি যদি ভাবি যে আমার জন্য সূর্যটা সৃষ্টি করা হয়েছে, তাহলে এটা আবার শুনতে শুনতে বা আমি আমার ইগোটা স্যাটিসফাই হবে, এটা এটা মনে করলে আমার। কিন্তু বিজ্ঞান ফিলোসফি এই জিনিসগুলো কাজ করে যুক্তির উপরে, সত্যের উপরে, প্রাপ্ত এভিডেন্সের উপরে। এইখানে আপনার এই ইগো গুলাকে স্যাটিসফাই তারা করবে না। এই কারণে এই জিনিসগুলা মানে পড়ালেখা করা জানাটা একটু মানে আপনার আপনার মানে আমরা যারা এই যে মানে এই ইগো বা শ্রেষ্ঠত্বের ধারণা যারা যারা আমরা পোষণ করি, যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং মানুষের জন্যই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে, আমরা এই ধারণা যারা পোষণ করি, তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা আসলে সত্যটাকে মানছি কিনা প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে। আচ্ছা। তাহলে আসিফ ভাই একটা জিনিস যদি দিতে চাই, ধরুন আমাদের যে আবেগ, অনুভূতি, ট্রাজেডি, হ্যাপিনেস, যেমন আপনার বাবুকে, আপনার কিডসকে আপনি প্রায় আমি দেখি যে লাইভে নিয়ে আসেন, এই যে কত যত্ন করে, অনেক কষ্ট হয় তবুও তাকে আপনি ধরে রেখে, বুকে রেখে, কোলে রেখে আমাদের সাথে কথা বলেন, সময় দেন। বা অন্য সময় সব বাবা মারা এটা করে দেখি। তাহলে এগুলোর কি এখানেই শেষ? এই যে আবেগ, ভালোবাসা, অনুভূতি, এত স্যাক্রিফাইস, এর কোনো কি তাহলে আর কোনো আফটার ওয়ার্ড কোনো ইফেক্ট বা রিয়ালিটি নাই? এখানে কি সবকিছু শেষ? আহ, এইটাই তো মানে আমার কাছে মনে হয় যে এটাই তো সবচেয়ে চমৎকার ব্যাপার, যে আমি আমার সন্তানকে ভালোবাসি। এটার আফটারে কি থাকতে হবে? মানে এটা আমি আসলে বুঝতে, আমার জন্য এটা বোঝাটা আসলে কঠিন। কিন্তু আমার তো মনে হয় যে এই যে এই অনুভূতিটা খুব চমৎকার একটা অনুভূতি। এবং এটা যে আবার মানে আমার মানে আমাদের কেন এরকম ধারণা যে একটা জিনিস অনেক দিন লাস্ট করলে বা ভবিষ্যতে আমাদের একটা কিছু হলে একটা জিনিস সবকিছুর ভবিষ্যৎ থাকতে হবে। যেমন ধরেন আপনি আপনার প্রেমিকাকে ভালোবাসেন, আপনার সেই মুহূর্তটাই তো হুম। ইম্পর্টেন্ট, এই মুহূর্তে যেই মুহূর্তে আপনি ভালোবাসেন সেই মুহূর্তটাই তো ইম্পর্টেন্ট। এখন ভবিষ্যতে হয়তো আপনাদের বিয়ে হলো, বিয়ে হওয়ার পর সংসার হলো, সংসারের পর আর ভালোবাসাটা সেভাবে থাকলো না। কিন্তু তাতে তো মানে ওই মুহূর্তের ভালোবাসাটা তো তাতে মিথ্যা হয়ে যাচ্ছে না। তাতে তো ওই মুহূর্তের ভালোবাসাটার মূল্য তো সেখানেই থাকতেছে। আহ, আপনি কি আপনি কি বুঝতে পারছেন? মানে এটা তো এক একটা মুহূর্তের ব্যাপার। আহ, এখানে তো আপনার ভবিষ্যৎ যে থাকতেই না, হবে বা। মুহূর্তে এটা ইটস অফ দ্য মুমেন্ট, কিন্তু এমন তো কখনো হয়, যেমন ধরেন আপনি বাবুকে অনেক দিন, অনেক ত্যাগ তিতিক্ষা স্নেহ ভালোবাসা দিয়ে বাবুর কাছে বাবুকে বড় করেছেন, হুম যেটা আমাদের মানে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে যেটা হয়। তো হুম আমি কিছু প্রতিদান, যেমন আরদালি মাতা বলে ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, তো ওই বাবা মাকে আমি কিছু আমার প্যারেন্টসদের জন্য, প্যারেন্টাল সাইডের জন্য আমি কিছু কন্ট্রিবিউট করার কন্ট্রিবিউশনের আগে ওনারা চলে গেলেন, এই যে তাহলে ওনাদের যে এই ত্যাগ তিতিক্ষা বা আমার জন্য যে ট্র্যাজেডি, হুম। এগুলির কি তাহলে আর কোনো মানে আফটার ইফেক্ট নাই, বা এগুলির আফটার ওয়ার্ড কোনো ফাইনালিটি নাই? আফটার এফেক্ট তো এখানেই আছে শেষ, অবশ্যই, এভাবেই হয়ে গেল? আফটার এফেক্ট তো অবশ্যই আছে। আমি আমার পিতামাতা আমাকে যেভাবে বড় করেছে সেই জন্য আমি আমার সন্তানকে আমি আরেকটু ভালোভাবে বড় করব, এবং তার সন্তানকে সে নিশ্চয়ই আরেকটু ভালোভাবে বড় করবে, আরেকটু। সেটা এক্সিস্টিং যে সাইটে আছে তার জন্য, কিন্তু যেটা বাইগান, যেটা চলে গেল, ধরেন আমার মায়ের কথাই বললাম বা বাবার কথাই বললাম, তার জন্য কিছু করতে পারলাম না, ফর এক্সাম্পল আর কি। তো হ্যাঁ তার আমার জন্য উনি অনেক স্যাক্রিফাইস করেছেন। তাহলে হ্যাঁ তো আমি আমি সেই শিক্ষাটা থেকে নিয়ে বা সেই অনুভূতিটাকে নিয়ে আমি আমার জেনারেশন টু কাম তাকে আমি ওইভাবে আইডিয়ালাইজ করলাম, বা হিউম্যানাইজ করলাম, কিন্তু আমার বাবা মার জন্য তো আমি কিছু করতে পারছি না। তাহলে ওইটার কোনো আফটার ইফেক্ট কি আর থাকলো না? আমি তো একটা সারা জীবন একটা লাইফ টাইম ট্রাজেডি নিয়ে গেলাম, এবং সেই ট্রাজেডি নিয়ে আই উইল ডাই। তাহলে এগুলি কি এখানেই শেষ? এগুলো আর কোনো আফটার ইফেক্ট হয় না? কারণ দেখেন আসিফ ভাই, আজকে আপনি জার্মানিতে আছেন, আমি কিন্তু এখানে বসে ঢাকায় বসে আপনাকে আমি কানেক্ট করে ফেলতে পেরেছি। আমাদের সবার কাছে একটা করে মোবাইল আছে, বা যখন আবার এখন অনলাইনে একটা আইডেন্টি আছে, সেটা ইমেলে হোক বা ভাইবার আইডি হোক বা হোয়াটসঅ্যাপ আইডি হোক, যেভাবে ফেসবুক আইডি। হুম। তো পৃথিবীতে এতগুলো মানুষ, আমি ঠিক জানি না কত স্পেসিফিক মানুষ, তো এখান থেকে কিন্তু সবার একটা এখন কানেক্ট করা সম্ভব এর মধ্যে থেকে, খুব সহজেই এখানে হুম। আছে। তাহলে আমার যেটা মনে হয়, আমার পার্সোনালি মনে হয় যে রিলিজিয়াস বেস থেকে না, মানে আমার এটা মনে হয় যে এই মহাবিশ্ব এত সুশৃঙ্খল আছে, খুব এভরিথিং ইজ ভেরি ওয়েল থট, প্রত্যেকটা জায়গায় খুব ওয়েল সেট জিনিস আমরা দেখছি প্রকৃতির মধ্যে। তো ওয়েল সেট কি? যদি এটা র্যান্ডমলি তৈরি হয়, তাহলে এত ওয়েল ওয়েল সেট কি আপনি যে ওয়েল এই যে থট প্রত্যেকটা সুনামি জিনিস বা হচ্ছে, এই যে সুনামি হচ্ছে, এই যে ওয়েল আগ্নেয়গিরির সেট অগ্নুৎপাত হচ্ছে, এগুলো কি ওয়েল টিউন? এই যে মানে মহামারী না, হচ্ছে, এটা এত ওয়েল থট রোগে, না। এত রোগে মানুষ না, লক্ষ লক্ষ মানুষ কম্পিউটার মারা যখন যাচ্ছে। আচ্ছা, ধরেন আমি যে আপনার সাথে কথা বলছি, এই যে লাইনটারও কিন্তু একটা একটা কি বলে যে মানে কল ড্রপ করে, এটাও হতে পারে, থাকতেই মানে যে যখন এটা হবে, এই যে জিনিসটা আমরা ঘটছে, আমি কথা বলছি, এটা একটা ডিস্টারবেন্সও কিন্তু থাকবে। তো যেই সৃষ্টি যেটা আছে সেটা ডিস্টারবেন্স ঘটছে, ঘটতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তবুও পৃথিবীতে যদি র্যান্ডমলিও তৈরি হয়, অনেক কিছু কিন্তু ওয়েল সেট, যে প্রত্যেকটা গ্রহ যার যার মতো করে ঘুরছে, যার কক্ষপথে পাশাপাশি আছে। তাহলে না এভাবে এই আছে এই দেখি তো এই আমরা আমরা এখন প্রত্যেকটা আমরা মানুষকে, জন্মেছি। ভাই এভাবে হয়েছে দেখি তো আমরা না হ্যাঁ আমরা আমরা আছে আমরা কি, টিকেছি, না হলে তো আমরা টিকে থাকতে পারতাম না। কোনো একটা জায়গায় না যদি তারপর, এমন একটা ঘটনা না ঘটতো।
যেমন যেমন আমাদের আগে অনেকগুলা প্রজাতি ধ্বংস হয়ে গেছে, নিয়ান্ডারথাল মানুষরা ধ্বংস হয়ে গেছে, এখন এরকম অসংখ্য প্রজাতি ধ্বংস হয়ে গেছে, তারা টিকতে পারেনি, তারা ধ্বংস হয়ে গেছে, আমরা টিকে গেছি কোনো না কোনো ভাবে টিকে গেছি, তেলাপোকা টিকে গেছে। তো এখানে তো মানে এত ইসে মানে এখানে আপনি কেন মনে করছেন যে তেলাপোকা টিকে না গেছে আমি দেখেই? মনে করছি যে হ্যাঁ বলেন, আচ্ছা বলেন। ওয়েল না সেটা না, আমি ওয়েলথ মনে করছি যে আপনি যদি গ্রহগুলোর দিকে বা গ্যালাক্সিস গুলোর দিকে দেখেন, মহাবিশ্বের দিকে দেখেন, সবকিছুই একটা মনে হবে যে না একটা সিস্টেমে যাচ্ছে, এটা তো ওয়েল সিস্টেমাইজড, তাই না? আবার আমরা যদি আধুনিক যুগের দিকে তাকাই, আমরা এর মধ্যে থেকে আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারছি, ভার্চুয়ালি আপনাকে আমি কানেক্ট করলাম, আপনাকে কানেক্ট করলেন। তাহলে এমন কোন শক্তি কি অ্যাকচুয়ালি আছে, যেটা আমি যে কথা ছিলাম, মানে গোয়িং ব্যাক টু মাই ব্যাক পয়েন্ট, যে আমার মাকে আমি হারাইলাম, ওই অনুভূতি দিয়ে আমি পরবর্তীতে হয়তো তার সাথে আমার আফটার মানে ডেথ তার সাথে হয়তো কানেক্টেড হওয়া সম্ভব, বা এরকম কিছু হতে পারে? ডু ইউ থিংক সো, কিন্তু এরকম কিছু ওয়েল মনে টিউনটাই করেন আমি আসলে বুঝতে নাকি পারলাম না এখানে? এখনো। আমি অনেকগুলা অনেকগুলা নক্ষত্র আছে, যে নক্ষত্রগুলো ধ্বংস হয়ে গেছে, যে নক্ষত্রগুলোর ফুয়েল শেষ হয়ে গেছে, শেষ পর্যন্ত তারা ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। কিন্তু তাহলে ওয়েল টিউন কিভাবে হলো? আচ্ছা, সেই নক্ষত্রগুলোর কি হবে? সেই নক্ষত্রগুলোর কোনো তো আর কিছু থাকলো না, সে তো ব্ল্যাক হোলে পরিণত হলো। তো সেই নক্ষত্রগুলোর তো চারপাশে কিছু তাহলে গ্রহ উপগ্রহ ছিল, আমরা সেগুলো তো যেটা ধ্বংস জানি, হয়ে গেল। তাহলে আমরা যেটা জানি আর কি মহাবিশ্ব সম্পর্কে, যে এটা খুব ওয়েল সিস্টেমাইজড, ব্যাপারটা তাহলে এরকম না? এই যে এই বিষয়ে আমাদের নাস্তিকা ডট কমে একটা লেখা আছে, ওয়েল টিউনড আর্গুমেন্ট নিয়ে। এটা যদি আপনি একটু পড়ে 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 দেখেন, এটা নিয়ে একটা চমৎকার লেখা আছে, এটা একটু পড়েন তাহলে। ওয়েল টিউনড বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, যে এখানে আপনি চিন্তা করছেন হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় বসে, নির্দিষ্ট জায়গায় বসে, যে হ্যাঁ আমি এই জায়গায় এসেছি, এখন এখন আমার কাছে সবকিছু যেমন ধরেন আপনি একটা চাকরি করে আপনি একটা পজিশনে গিয়েছেন, ধরেন আপনি সিনিয়র অফিসার হয়েছেন। এখন সিনিয়র অফিসার হওয়ার মুহূর্তে মুহূর্তে যদি আপনি বসে বসে ভাবেন যে হ্যাঁ আমি তো খুব চমৎকার একটা জায়গাতে এসেছি, কিন্তু আপনার আগে তো ভাই মানে আপনি যে জায়গা থেকে শুরু করেছিলেন, যে জায়গা থেকে দৌড়ানো শুরু করেছিলেন, সেখানে জি, হয়তো 1 লক্ষ ছেলে এই সিনিয়র অফিসার হওয়ার চেষ্টায় দৌড়িয়েছিল। এখন 1 লক্ষ ছেলের ভিতরে 90,000 ঝরে গেছে স্কুল জীবনে, তার ভিতরে 10,000 ঝরে গেছে জি, মানে কলেজ জীবনে, তার ভিতরে আরো ঝরে গেছে, আরো অর্ধেক ঝরে গেছে আপনার ইউনিভার্সিটি লেভেলে, তারপরে ইন্টারভিউতে, তারপরে হচ্ছে গিয়ে মানে ভাইবা পরীক্ষায় বা মানে রিটেন পরীক্ষায়, সব জায়গাগুলোতে ঝরে 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 আপনি ওই জায়গাটাতে গিয়ে পৌঁছেছেন। কিন্তু আপনার সাথে আপনি আপনি ছাড়া 99,999 জন ছেলে কিন্তু এই জায়গাটাতে পৌঁছাতে পারেনি। হ্যাঁ, আহ, এ- আপনি কিন্তু এইখানে বসে যখন আপনি সিনিয়র অফিসারের চেয়ারে বসে যখন আপনি ভাবছেন, তখন আপনি ভাবছেন যে ও আচ্ছা, মানে আগে থেকেই সবকিছু প্ল্যান করা ছিল যে আমি সিনিয়র অফিসারটা হব। কিন্তু তা কিন্তু না। আপনারা 1 লক্ষ ছেলে দৌড়ানো শুরু করেছিলেন, 1 লক্ষ ছেলের ভিতরে আপনি টিকে গেছেন, টিকে গিয়ে এখন আপনি ভাবতেছেন যে ও আচ্ছা এরকম ব্যাপারটা, তাহলে এরকম। আপনি শুধু আপনার জীবনের জার্নিটা দেখতেছেন, কিন্তু 9,99,999 জন ছেলে তাদের জীবনের স্ট্রাগলটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সরাসরি। আপনি যখন একজন মানুষ হিসেবে এই জায়গায় এসেছেন, আহ, বিবর্তন কিন্তু খুব একটা ব্যাপার, যে অনেক ওয়েস্ট করে, অনেক প্রজাতি ধ্বংস হয়ে নষ্ট হয়ে হয়ে আপনি পর্যন্ত আসছেন, মানে মানুষ পর্যন্ত এসেছে। অনেকগুলা প্রজাতি তৈরি জি। করেছে, অনেকগুলা প্রজাতি তৈরি করেছে, যা যা Takes যে along, অনেক সময়। হ্যাঁ, হ্যাঁ, এরকম মহাবিশ্বের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম, যে অনেক নক্ষত্র সৃষ্টি হয়েছে, অনেক গ্রহ সৃষ্টি হয়েছে, সেগুলোর ভিতরে কিছু গ্রহ টিকে গেছে। জি, সেই গ্রহগুলোকে এই মুহূর্তে বসে আপনি জি, সেই গ্রহগুলোকে দেখতে পাচ্ছেন, কিন্তু তার আগে কিন্তু অসংখ্য জি, গ্রহ, অসংখ্য নক্ষত্র, মানে বিলিয়ন বিলিয়ন গ্রহ হ্যাঁ, নক্ষত্র, পৃথিবীর দিকে ধূমকেতু, আমার সমস্ত কিছু গিয়েছে। ধ্বংস হয়ে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, সেগুলো জি, কিন্তু ওয়েস্ট হয়েছে। কিন্তু আপনি যখন একটা জি, অবস্থানে এসেছেন, এই যে একটা ক্ষুদ্রতম সময় আপনি বসবাস করেন মহাবিশ্বের টোটাল সময়ের পরিপ্রেক্ষিতে, আপনার জীবনটা কিন্তু অতি ক্ষুদ্র একটা সময়, এবং পুরো মানব জীবন, এটা কোনো মানুষের সময় জীবন, নেই। পুরো মানুষের জীবন, জি, মানুষের যে এই যে কয়েক লক্ষ বছরের জি, যে জীবনটা, এটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটা সময়। এই অত্যন্ত ক্ষুদ্র সময়ের আগে বিশাল একটা সময় ছিল, এবং পরেও বিশাল একটা সময় থাকবে। এখন সেই আগে যে অসংখ্য ওয়েস্ট হয়েছে, অসংখ্য গ্রহ নক্ষত্র ওয়েস্ট হয়েছে, অসংখ্য চড়াই উতরাই পার হয়ে এই পর্যন্ত এসছে, আপনি তার অতি ক্ষুদ্র একটা অংশ দেখে আপনার কাছে মনে হচ্ছে যে ও আচ্ছা, সব তো খুব সুন্দরভাবে চলছে। কিন্তু সব তো আহ, এর পরেও অসংখ্য গ্রহ নক্ষত্র ধ্বংস হবে, আপনার আগেও অসংখ্য গ্রহ নক্ষত্র ধ্বংস হয়েছে। আপনি যে অবস্থানে আছেন, আপনি যেই গ্রহে আছেন, সেই গ্রহটাও কিছুদিন কিছুদিন পরে ধ্বংস হবে, সেটাও টিকে থাকবে না। মানুষ যে প্রজাতি, সেটাও আচ্ছা, সেটাও টিকে থাকবে না। জি, আমি আমি উত্তরটা পেয়েছি আসিফ ভাই। তাহলে একটা জিনিস আবার আমরা কি বলতে পারি যে সময়ের আসলে অ্যাকচুয়ালি কোনো শুরুও ছিল না বা শেষও হবে না? শেষও নাই, না, শুরুও এটা নাই। এটা 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 কথাটা ঠিক না, কারণ আমরা যে আমাদের যে লোকাল ইউনিভার্সের যে সময়, সে সময়টা শুরু আছে। কারণ হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব অনুসারে আমাদের এই মহাবিশ্বটা হচ্ছে 4 ডাইমেনশনাল একটা মানে হচ্ছে গিয়ে টাইম, এটা কি বলে, টাইম স্পেস ইউনিভার্স এটাকে বলে। হ্যাঁ, আহ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এবং আরেকটা ডাইমেনশন হচ্ছে 4 নম্বর ডাইমেনশন হচ্ছে টাইম। এটা নিয়ে আমাদের এই মহাবিশ্ব তৈরি। এখন এই লোকাল ইউনিভার্সের যে টাইম, সেই টাইমটা অবশ্যই শুরু আছে। ও আচ্ছা, আচ্ছা, জি, থ্যাংক ইউ আসিফ ভাই। আমার কিছু কনফিউশনস আজকে একটু ক্লারিফিকেশনের জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া, আর আপনি ভালো যদি থাকবেন। ভবিষ্যতে আরো কোনো আস্কিং থাকে বা কনফিউশন থাকে, একটু সুযোগ দিয়ে সেগুলো আচ্ছা, আপনার ক্লারিফাই সাথে কথা করার। বলে খুবই ভালো তো লাগলো ভাই। ভালো থাকবেন, সুস্থ আপনি থাকবেন। ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, বাই বাই তাহলে।